আপুর অলিমার দিন মায়ের বিয়ে প্রস্তাব এলো। লোকটি আপুর মামা শ্বশুরের বন্ধু, নাম সারাফাত আলম। প্রান্তিক ছেলে মেয়ে কেউ নেই। বৌভাতে আমার মামারা উপস্থিত ছিলেন। লোকটি সরকারি চাকরিজীবী শুনে ততক্ষণ তারা রাজি হয়ে গেলেন। আপুর বৌভাতে দিনই এমন প্রস্তাব পেয়ে আমরা দুই বোন খুব বিব্রত হয়েছিলাম। অবশ্য আপু মনে প্রাণে চাইছিল মা যেন রাজি হয়। সারাফাত আলম নামক ভদ্রলোকটি বাসা পাশের এলাকায়। পরে বুঝলাম আপু মায়ের কাছাকাছি থাকার জন্যই এমন ইচ্ছা পোষণ করেছে। মায়ের প্রতি খুব টান তার। বড় মেয়ে কিনা। আমার মা বেশ সুন্দরী। অল্প বয়সে বিয়ে হয়েছিল তার। 4 বছর আগে যখন আমার বাবা মারা যান, মায়ের বয়স তখন 30 বছর। এ যাবৎ মায়ের অনেক বিয়ের প্রস্তাব এসেছে, কিন্তু মা কখনোই আমাদের ছেড়ে যেতে রাজি হয়নি। এই প্রস্তাবে কেমন করে যেন রাজি হয়ে গেলেন। মা যেদিন বিয়েতে রাজি হলেন, এরপর থেকে আমি প্রয়োজন ছাড়া মায়ের সামনে যাইনি। গেলেই কেমন একটা অবস্থাবোধ অনুভূত হতো, যেন অনুভূতির সাথে আমি কখনোই পরিচিত ছিলাম না। প্রায় সব সময় একাকী থাকতাম। তাও মাঝে মধ্যে খুব করে মন চাইতো মায়ের পাশে গিয়ে বসি, মায়ের কোলে মাথা রাখি। মাকে খুব বেশি মিস করলেও মায়ের রুমে উকি দিতাম। দেখতাম মা ফোন কলে এই ভদ্রলোকের সাথে হেসে হেসে কথা বলেছে। ভেতরটা কেমন হয়ে যেত। আমার আর মায়ের পাশে বসা হতো না, মায়ের কোলে মাথা রাখা হতো না। আপুর বিয়ের 1 মাস পরই মায়ের বিয়ে হয়ে গেল। মায়ের বিয়ে, এ কথাটা লিখতে গিয়েও হাত কেঁপে উঠেছে বারবার। আমার গলায় যেন কি একটা বিদ্যে আসছে। আশ্চর্য তো, বলতে গেলে মানুষের গলায় বেঁধে, আমার লিখতে গিয়ে বিঁধছে। আবারও এক দফা আশ্চর্য। বিয়ের পর মায়ের স্বামী আমাকে তাদের কাছে রাখতে চাইলেন। মাও বললেন, থাকতে না চাইলেও আমার থাকতে হলো। মোটে 3 দিন থাকলাম, তাতেই আমার দম বন্ধ হওয়ার জোগাড়। এখানে মায়ের স্বামী আমায় যতটুকু চেনে, মা আমায় চেনে না। আমি আর থাকতে পারলাম না। অভিমান নাকি আত্মসম্মান জানি না, আমি আমার বাবার বাসায় চলে এলাম। এখন যে বাড়িতে আমি আছি, এটা আমার বাবার বাড়ি। ছোট্ট ছিমছাম দোতলা বাড়িটায় আমাদের সুখের সংসার ছিল। এখন আর সেই সুখ নেই, কেউ নেই আমি বাদে। জুনাইনা নাসিফা এইটুকু লিখে আজকের মতো লেখায় ইস্তফা নিল মেয়েটি। এগিয়ে গিয়ে জানালার গিন ধরে দাঁড়িয়ে আকাশ দেখল সে। আজ অমাবস্যা, চাঁদ নেই, তাই আবারও কেমন নিষ্পাড়ান। নিজেকে ওই আধারী নক্ষত্রের মধ্যে একজন মনে হয় তার, যার চারিপাশে কেবলই আধার। আবছা আবছা মশাল আছে ঠিকই, কিন্তু কোনোটাই তাকে আশ্রয় দেওয়ার মতো যোগ্য নয়। জুনাইনা ছোট করে দীর্ঘশ্বাস ফেলে। বড্ড খিদে লেগেছে তার। লাইট জ্বালিয়ে রান্নাঘরে এসে 1 কাপ পোলাওয়ের চাউল ভালোভাবে ধুয়ে এক সাইডে রাখে সে। পেঁয়াজ রসুন আদা কেটে এরপর সব পাটায় পিষে সেটাবে আগুন ধরিয়ে রান্নায় চড়াইছে। হঠাৎ করে পোলাও খেতে ইচ্ছা করেছে তার। ফ্রিজ তন্ন তন্ন করেও এক টুকরো মাংসও পেল না জুনাইনা। সবজি নেই, কিছু নেই। শেষ পর্যন্ত একটা ডিম পেয়ে সেটা সিদ্ধ করে হলুদ দিয়ে তেলে ভেজে নিল। গরম গরম পোলাও আর সিদ্ধ ডিম ভাজা এতটুকুতেই পেট ভরে যাবে। কাজ শেষ করে রান্নাঘর সাফ করলো সে। কোনো কাজ অসম্পূর্ণ করে রাখতে ভালো লাগে না তার। কয়েক বিল্ডিং পরেই তার মামার বাসা। জুনাইনাকে তাদের বাসায় থেকে যেতে বলেছিলেন মামা। সে থাকেনি, থাকতে ইচ্ছা হয়নি। একলা থাকতে ইচ্ছা হচ্ছিল তার। বোনের বিয়ে, মায়ের বিয়ে একসাথে, এত কোলাহল আর তার আত্মা নিতে পারছিল না। চঞ্চল মনটা এত চঞ্চল সব দিন পেয়েও উৎসুক হতে পারেনি। ক্লান্ত মন একাকিত্ব চাইছিল। তাই মামাকে কোনো রকমে বুঝিয়ে সে এখানে চলে আসে। কাছাকাছি বাসা, কোনো সমস্যা হলে চলে যেতে পারবে। মামা জুনাইনাকে সাবধান করে দেন, রাতের বেলায় কেউ দরজায় কড়া নাড়ালে দরজা না খুলতে। মামির সাথে খাবার দিয়েছিলেন।
অতি চুপিসারে সে তা ওই বাসায় ফেলে এসেছে। তার খাওয়ার রুচি মরে গিয়েছিল ওই সময়। খাবার কি, খাবারের বক্স হাতে নিতেই বমি পাচ্ছিল। একথা মামিকে বললে কি না কি মনে করতো, হয়তো কিছু মনে করতো না। তাও নিজের মনে সংশয়ে কিছুই বলেনি। প্লেটে খাবার নিয়ে রুমে চলে এসে লাইট জ্বালিয়ে ব্যালকনিতে চলে যায় সে। আবছা আলোতে খেতে ইচ্ছা করছে তার। খাওয়ার মাঝেই জুনাইনা খেয়াল করে তার চোখ দিয়ে পানি পড়ছে। সে অবাক হয়। খাওয়া শেষ করে রুমে এসে আয়নার সামনে দাঁড়ায়। নিজের প্রতিবিম্বর দিকে হাত বাড়িয়ে নিজেকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করে। মাথার অগোছালো চুলে হাত রেখে জোরে হেসে ফেলে সে। আপুর মতো তার চুলগুলো সহজে লম্বা হতো না, তা সত্ত্বেও চুলের গোছা বেশ মোটা ছিল। বাবা অগোছালো চুল দেখতে পারতেন না, দেখলে জোর করে বসিয়ে চুল আঁচড়ে বেনি করে দিতেন, তেল দিয়ে দিতেন। একদিনের বেশি চুল অগোছালো থাকতো না। বাবা খেয়াল রাখতেন। গত 2 সপ্তাহ ধরে চুল আঁচড়ানো হয়নি জানলে বাবা কি রাগ করতেন না। হয়তো বাবা থাকলেও কখনো সে 2 সপ্তাহ চুল না আঁচড়ে থাকতো না। হেসে ফুঁপিয়ে উঠে কেঁদে ফেলে জুনাইনা। 2 হাতে মুখ চেপে ধরে জোরে কাঁদতে থাকে। এমন করে কান্না করার অপেক্ষায় সে এতদিন ছিল। সবার সামনে কি আওয়াজ করে কান্না করা যায়? বাবাকে বড্ড মনে পড়েছে। গুটিসুটি পায়ে হেঁটে বাবার রুমে যায় সে। চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে অনুভব করে চারিদিকে বাবার ঘ্রাণ ছড়িয়ে আছে। আলমারি খুলে ক্যাবিনেট থেকে বাবার পরিহিত একটা পাঞ্জাবি বের করে সে। ধবধবে সফেদ রং বাবার খুব পছন্দ ছিল। এই পাঞ্জাবি পরিহিত অবস্থায় বাবারই ইন্তেকাল হয়। আপু এটা তুলে রেখেছিল। মাকেও বেশ কয়েকবার পাঞ্জাবিতে হাত বুলাতে দেখেছে জুনাইনা। পাঞ্জাবিতে এখানে বাবার আতর আর ঘামের ঘ্রাণ লেগে আছে। মন ভরে সেই ঘ্রাণ নিয়ে অতি সন্তর্পণে ভাঁজ করে ক্যাবিনেটে পাঞ্জাবি রেখে দেয় সে। বাবার কয়েকটা নোটবুক চোখে পড়ে তার। অনেক কিছুই লেখা আছে সেখানে। দৈনিক না হলেও সপ্তাহে একবার করে লিখতেন বাবা। জুনাইনার পড়তে ইচ্ছা হলেও ভয়ে ধরতে পারেনি। আজ কেউ নেই। বালিশে হেলান দিয়ে কালো রঙের ডায়েরিটা পড়তে শুরু করে সে। কিন্তু তার পড়া বেশিক্ষণ স্থায়ী হলো না। 1 লাইন পড়তে না পড়তেই কলিং বেল বাজার আওয়াজ শুনতে পেল। জুনাইনা দেয়াল ঘড়ির দিকে তাকালো। 12টা বেজে 48 মিনিট। এখন আবার কি এলো? অনবরত কলিং বেল বেজেই চলেছে। জুনাইনা দরজার কাছে এসে জোরে বলল, কে? জোরে বললেও তার আওয়াজ নিজের কাছে মিনমিনিয়ে শোনালো। বাইরের ব্যক্তিটি হয়তো তার কথা শুনতে পেরেছে। ভারী গম গম আওয়াজ জবাব এলো, চুপচাপ দরজা খুলে দাও, নয়তো দরজা ভেঙে ভিতরে ঢুকবো। তখন কিছু হলে আমাদের দোষ দিতে পারবে না। জুনাইনার মনে ভয় চাপে। মামা নিষেধ করেছিলেন দরজা খুলতে, কিন্তু এরা বলেছে দরজা না খুললে দরজা ভেঙে ফেলবে। কি করবে সে? তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমাতে লাগলো। চলবে। আশঙ্কিনী অবতারণিকা আয়েশা নূর তিশা। আসসালামু আলাইকুম পাঠকবৃন্দ। নতুন গল্প লিখলাম, আশা করছি সবাই রেসপন্স করবেন। একটা লাইক দিয়ে রাখবেন যেন সবার কাছে পৌঁছায়। পরে মন্তব্য করতে ভুলবেন না কিন্তু।